আমরা আমাদের লক্ষ্য বলি, মনোছবি বলি, সাফল্য বলি, প্রাচুর্য বলি, নিজেকে বিকশিত করা বলি। আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে সেই শুরু থেকে, যে শিশু ডান দিকে কাত হয়ে উপর হয় সে সবসময় ডান দিকে কাত হয়ে উপর হবে, আর যে শিশু প্রথমে বাম দিকে কাত হয়ে উপর হতে শুরু করে সেই শিশুকে যত ডান কাতে উপর করানোর চেষ্টা করেন সে কিন্তু ডান দিকে কাত হয়ে উঠবে না, সে সবসময় বাম দিকে কাত হয়ে উঠবে। অর্থাৎ মানুষ আসলে অভ্যাসের দাস। অর্থাৎ মানুষ আসলে অভ্যাসের দাস হয়ে যায়। 2 নম্বর, মানুষ হচ্ছে যা দেখে সংস্কারের দাস হয়ে যায়। অধিকাংশ মানুষ কোশ্চেন করে না, প্রশ্ন করে না যে কেন এই কাজটা আমি করব, কেন এই কাজটা করব। আচ্ছা, অমুকে করেছে, তার পরিচিত কাউকে দেখেছে করতে, সেও করছে। এটা করা প্রয়োজন কিনা, এটা করার মধ্যে কোনো কল্যাণ আছে কিনা, উপকার আছে কিনা, সেটা সে কখনো খোঁজে না, অনুসন্ধান করে না। এবং যে কারণে সে তার ভেতরের যে অফুরন্ত সম্ভাবনা, সে যে কত কিছু করতে পারে, এটা তার অজানা, সে সংস্কারের দাস হয়ে যায়। এবং এই সংস্কার নিয়ে খুব বিখ্যাত গল্প আছে, আপনারা জানেন সবাই। এটা ইংল্যান্ডের গল্প, ইউরোপের গল্প। ইংরেজদেরই ধরি আমরা, কারণ আমরা তাদের গোলাম ছিলাম। তা এখন তাদেরই ধরি, এটা তাদেরই গল্প। এক মেয়ে দেখছে যে তার মা ক্রিসমাস উপলক্ষে হ্যামের বাচ্চা আর কি, রোস্ট আর কি। এবং এটা কিন্তু একদম গোল গাল হয়, একদম মানে পিপার মতো। খাসি তো হচ্ছে মানে চ্যাপটা, এটা হচ্ছে একদম পিপার মতো। হাত পাগুলো ছোট ছোট, একদম ফুল পিপা আর কি। তো মেয়ে দেখছে যে মা কি করলো, রোস্ট করবে, গলা থেকে মাথা বাদ দিয়ে দিল, লেজ বাদ দিয়ে রোস্ট করছে। তো মেয়ে প্রশ্ন করলো মাকে যে মা, তুমি এই যে গলা থেকে মাথা বাদ দিয়ে দিলে এবং লেজ বাদ দিয়ে দিলে কেন? গলার মাংসটা তো টেস্টি, তো তুমি এটা বাদ দিলে কেন? তো মা বিরক্ত হলো, কারণ রান্না করার সময় মহিলাদের সাথে কথা বললে কিন্তু মহিলারা খুব বিরক্ত হন, কারণ তাদের রান্নার মনোযোগটা নষ্ট হয়ে যায়। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ আপনাদের মাঝে খুব ভালো রান্না করেন, ওই রান্নার সময় প্রথম দিকে একটু মানে কথা বলতে দেখি যে না, আমি না, রান্না ভালো হওয়া বেটার কথা বলার চেয়ে। তো মা খুব বিরক্ত হয়ে আমি বলে যে কি ক্যাচ করছো আজকে। বাংলায় অবশ্যই না, আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য বাংলা করে দিলাম আজকে, যে আমি এটা জানি না, তোমার গ্র্যান্ডমা জানেন। আমি তোমার গ্র্যান্ডমার কাছ থেকে আমি এভাবেই দেখেছি, তো তোমার এত কোশ্চেন থাকলে যাও গ্র্যান্ডমাকে গিয়ে জিজ্ঞেস করো। এবং তার তো কৌতূহল, 14-15 বছরের মেয়েদের তো কৌতূহল খুব প্রচন্ড থাকে। তো সে গ্র্যান্ডমার কাছে গেল, বয়স হয়েছে, তবে অত বয়স হয়নি।
গ্র্যান্ডমাকে জিজ্ঞেস করলো যে গ্র্যান্ডমা, মাকে দেখলাম, গ্র্যান্ডমা মানে নানি বলেন, দাদি বলেন, যাই হোক আর কি, গ্র্যান্ডমা, যে মাকে দেখলাম যে হ্যামের গলা থেকে মাথা বাদ, লেজ বাদ রোস্ট হচ্ছে, ঘটনাটা কি? কেন মাথাটাকে বাদ দেওয়া হলো, গলাটাকে বাদ দেওয়া হলো, কেটে বাদ দেওয়া হলো কেন? তো গ্র্যান্ডমা বললো যে দেখো, কেন বাদ দেওয়া হলো এটা আমিও বলতে পারবো না, আমি আমার মাকে এইভাবেই করতে দেখেছি। তোমার এত কোশ্চেন থাকলে আমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। সে যখন জবাব পেল না, স্বাভাবিকভাবে একটা কিশোরীর যে কৌতূহল, সে তার গ্র্যান্ডমার কাছে গেল, গ্র্যান্ডমাকে জিজ্ঞেস করছে। গ্র্যান্ডমা তো তখন গ্র্যান্ড হয়ে গেছে, কানে অত শোনেনও না আর কি, খুব জোরে মানে আওয়াজ করলে শোনেন, হ্যাঁ, নর্মাল আওয়াজে শোনেন না, সেটা সেও বোঝে। সে খুব জোরে করে বলল যে গ্র্যান্ডমা, জোরে, আচ্ছা কি এই ব্যাপার, যে মাকে দেখলাম এইভাবে রোস্ট করতে, হ্যাম রোস্ট করছে, তো মাকে জিজ্ঞেস করলাম, সে বলল যে তার মাকে জিজ্ঞেস করতে। আমি গ্র্যান্ডমাকে জিজ্ঞেস করলাম, আমি আমার মাকে এইভাবেই করতে দেখেছি, তোমার অত কোশ্চেন থাকলে তোমাকে জিজ্ঞেস করতে। তোমাকে জিজ্ঞেস করছি কারণটা কি, কেন মানে এই গলা বাদ দিয়ে দিচ্ছ এবং লেজ বাদ দিয়ে দিচ্ছ? তো তখন সে একটু হেসে বলল যে দেখো, আমাদের যখন প্রথম বিয়ে হয়, আমাদের অবস্থা অত ভালো ছিল না আর কি। আমাদের যে সসপ্যান ছিল যেটাতে রান্না করা হতো, এটা ছোট ছিল আর কি। এটা ছোট ছিল, এখন ছোট ছিল তো মাথা সহ ঘাড় সহ এটা আস্ত রোস্ট করা যেত না। তো কি করব, রোস্ট তো করতে হবে, এই জন্য মাথা বাদ, গলা বাদ, লেজ বাদ, শুধু গলা বাদ, লেজ বাদ, শুধু বডিটুকু ওটার মধ্যে ঢুকতো, এইভাবেই রোস্ট করা শুরু করলাম। এবং করতে করতে অভ্যাস হয়ে গেল। এরপরে যখন সসপ্যান বড় হলো, প্যান বড় হলো ঠিক, কিন্তু আমার ওই অভ্যাস রয়ে গেল আর কি। তো তোমার গ্র্যান্ডমা আমাকে ওইভাবেই করতে দেখেছে, সে ওইভাবেই করেছে, তোমার মাও এইভাবেই করেছে। অর্থাৎ এই যে সংস্কার, আমরা চারপাশের সংস্কার, চারপাশের ভ্রান্ত ধারণা, চারপাশের ভুল, চারপাশের অন্যায় দেখতে 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 আমরা ওটাকে, ওই ধারণাগুলোকে আমরা অনুসরণ করতে শুরু করি। আর যেমন ধরে আমরা ঘরের কাজের ছেলেটাকে বকাবকি করি কেন? কারণ আমি আমার বাবাকেও দেখেছি বকতে, মাকেও দেখেছি বকতে। আমরা মনে করি যে এই বকা না দিলে, এবং আমাদের অনেকের বিশ্বাস যে বকা না দিলে, মার না দিলে তাকে দিয়ে কাজ হবে না। অবশ্য ব্যতিক্রম আছেন, অনেকে খুব সুন্দরভাবে কথা বলেন, কিন্তু সাধারণভাবে এই যে দেখে দেখে যে অভ্যাসের, এই যে সংস্কার, এই সংস্কার কিন্তু আমাদের চারপাশ দিয়ে বন্দি করে রাখে। কিন্তু সংস্কার, একজন মারা গেছে, বাবা মারা গেছে, এটা কি আনন্দের ব্যাপার? তাহলে ভোজ সভা করতে হবে কেন? ভোজন উৎসব করতে হবে কেন? সারা গ্রাম ডাক দিয়ে গরু কাটতে হবে কেন? হ্যাঁ, বাবা মারা গেছে, আসো আনন্দ করি আর কি, যে সবাইকে ভোজন করাতে হবে আর কি, দোয়া করবো। এবং এই ভোজন উৎসবগুলোতে কি হয়, লোকজন আসে,
খাবারের অপচয় করে এবং যাওয়ার সময় বকতে বকতে যায় খাবার যে কত খারাপ হয়েছে আর কি। এটাও ঐতিহ্য আর কি। এটাও কেন বকি, কারণ আমি যখন আমার বাবার সাথে গিয়েছিলাম এরকম জায়গায়, আমি দেখেছি যে বাবাও এটার নিন্দা করেছেন, অথবা আমিও এরকম জায়গায় গেলে খেয়ে ফিরতে ফিরতে নিন্দা করতে হবে। আমি ভুল বললাম বলেন? হ্যাঁ, যে রান্না কত খারাপ হয়েছে, এটাতে যে কিছু না হলে লবণ একটু বেশি হয়ে গেছে, এই ঝালটা এটার কোনো নাই আর কি। পাতে মাংস দিল, এটা চর্বি দিল খালি আর কি, নিন্দা করতে করতে যাচ্ছে। আবার সনাতন ধর্মের হলে তো আরো অসুবিধা, কারণ সনাতন ধর্মের অসুবিধা কোথায়? এখন বাবা যত খাবার পছন্দ করতেন, যত ধরনের খাবার পছন্দ করতেন, বাবার বন্ধু বান্ধবদের দাওয়াত করে তত ধরনের খাবার রান্না করে তাকে খাওয়াতে হবে, তা নাহলে নাকি বাবার আত্মা শান্তি পাবে না। হ্যাঁ বলেন, আমি ভুল বললাম? ঠিক আছে, ঠিক আছে। কেন? একটা গরিব মানুষ, হয়তো ধরেন মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবার, বাবা যত ধরনের আইটেম সারা জীবনে পছন্দ করেছেন, সেই আইটেমগুলো রান্না করে যদি তার আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের খাওয়াতে হয়, শুধু এমনি ফতুর হয়ে যাবে। আবার ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে আরো অসুবিধা আর কি। অসুবিধাটা কোথায়? ধরেন অনেক জায়গায় আছে, সব জায়গায় না, অনেক জায়গায়, যে বাবা মারা গেছেন, যে ঘরে মারা গেছেন, তার সারা জীবন তিনি যা সঞ্চয় করেছেন, আসবাবপত্র করেছেন, খাট পালন করেছেন, যা যা শখের যা যা কিছু করেছেন, এই সব সহ ঘরটা পুড়িয়ে ফেলতে হবে। কেন পুড়িয়ে ফেলতে হবে? পুড়িয়ে না ফেললে জমে বাড়ি চিনে গেছে এই বাড়িতে যদি থাকা হয় তাহলে জম তাকে ধরবে। আরো বহু রয়েছে, অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন, আদিবাসী রয়েছেন, যাদের ওখানে কি হয়, যাদের ওখানে কেউ মারা গেলে তাকে গ্রামেই আর ঢোকানো হয় না, গ্রামের বাইরে। কেন? গ্রামের মধ্যে ঢুকালে জম গ্রাম চিনে যাবে। যদি বাইরে মারা যায়, তার লাশ কখনো, তার মৃতদেহ কখনোই গ্রামে ঢুকবে না আর কি, গ্রামের বাইরে, যাতে জম রাস্তা না চিনতে পারে আর কি। অর্থাৎ এই যে সংস্কার, এই সংস্কারের বৃত্তে আমরা বন্দী হয়ে থাকি। এবং এই সংস্কারের বৃত্ত থেকে, এই বৃত্তটাকে ভাঙতে না পারলে আপনি আপনার ভেতরের যে শক্তি, এই শক্তিটাকে বের করবেন কিভাবে? আপনি বিকশিত